মান সম্মান আর কিছু রইল না। আইঠা করতেছিস কি জন্যে? যাদের বাসায় এই 3 ইঞ্চি সাইজের একটা করে মিনি বেলচা আছে তাদের মান সম্মান ওই বাসার ভেতর পর্যন্তই, ও আর বাহিরে আসলে থাকে না। বিয়ে বাড়িতে কাজ করলে মেলা কাজ, কাজ না করলেও কিন্তু কাজের অভাব নাই। এই যেমন রাগ করা, মানুষের দোষ ধরা, কার মাইয়ার এখন পর্যন্ত বিয়ে হলো না, কার পোলার ভবিষ্যৎ অন্ধকার, সবকিছুর আলোচনা সমালোচনা করার একটা বিশাল সুযোগ পাওয়া যায়। নতুন জামাই স্টেজে বসে গেলে মারামার্কা হাসি দিয়ে দিয়েছে, হাইসে নে ভাই, বাকি জীবন আর নাও হাসার সুযোগ পাইতে পারিস। সামনে নভেম্বর ডিসেম্বর মাস, বিয়ে শাদির একেবারে ট্রাফিক জ্যাম লেগে যাবে। তো বিয়ে শাদির ট্রাফিক জ্যাম শুরু হওয়ার আগে আমার ননদিনীর বিয়েটা স্টার্ট হয়ে গেছে। তো আজকে যাব ননদিনীর হলুদে গ্রামের বাড়িতে। কোথাও যাওয়ার আগে মেয়েদের যে কমন সমস্যা সেটা হচ্ছে আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও কোনো জামা কাপড় পাওয়া যায় না। ঘটনা একদম পুরোপুরি সত্য, আমি পই পই করে হিসাব মিলাই দিচ্ছি। এই যেমন আমাদের আলমারির 20% কাপড় চোপড় একদম ছাকানাকা মার্কা থাকবে, কোনো এক কালে বিয়ের দাওয়াত পাবো, সেই বিয়ের দাওয়াত পাবো আশা করে ঝাঁকানাকা ড্রেসগুলো আলমারিতে রেখে দিয়েছি, মানে ওগুলো অনুষ্ঠান বাড়ি ছাড়া আর কোথাও পরে যাওয়া যায় না। 35% ড্রেস আছে যেগুলো আর এখন আমাদের গায়ে হয় না, তারপরেও আমরা ওগুলো রেখে দিয়েছি আমাদের মোটিভেশন জোগানোর জন্য। এই ড্রেসগুলো আমাদের মোটিভেশন যোগায় যে আমরা আবার এককালে পাতলা হব, আবার শুকনা হব, আবার এই জামা কাপড়গুলো পরবো, কিন্তু সেগুলোও আর হয় না। আলমারির 25% ড্রেস একদম ব্যাকডেটেড, ওগুলো আর ফ্যাশন অনুযায়ী চলে না, তারপরেও রেখে দিয়েছি কারণ দুনিয়াটা গোল, ওই ফ্যাশন যদি আবার ফিরে আসে আবার পরবো সেই আশায়। আর যে বাকি 5% ড্রেস আছে ওগুলো তো আমাদের রেগুলার ইউজের পরার ড্রেস, ওগুলো পরে তো আর কোথাও বাইরে বেড়াতে যাওয়া যায় না। তো এই জন্যই আসলে মূলত মেয়েরা আমরা কোথাও যাওয়ার আগে কোনো জামা কাপড় খুঁজে পাই না। কোথাও যাওয়ার নাম শুনলে লাফ আর থামে না, মানে এমন ভাবে এমন তার লাফাচ্ছে, এখান দিয়ে লাফায় মাটি খুঁড়ে একবারে আমেরিকা যাওয়ার যে সুড়ঙ্গ পথ এখান থেকেই সে বের করে ফেলবে। মেয়ে বাচ্চার মায়েদের অনেক বেশি জ্বালা, মেয়ে বাচ্চা নিয়ে সাথে কিন্তু সাজগোজ করা যায় না। বাচ্চাদের অতিরিক্ত সাজগোজ আমার একেবারেই পছন্দ না, এতে করে সেই বাচ্চামি ভাবটা আর থাকে না, একেবারে পাক্কা পাক্কা দেখতে লাগে। আরে সকাল সকাল গোসল টোসল করায়ে পাঠাই দিছি তার পালক মায়ের কাছে, তার কাছেই সে শান্ত থাকে, সেখানেই সে তার কথা মতো সাজবে। আর এই যে দিন রাত কামলা খাইতে জং ধরা আমার একটা থোবরা আছে না, এই থোবরাটারে কি করা যায় এই নিয়ে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করতেছি। তো উপায় অন্তু না দেখে একবার সকাল সকালই হন হন করে চলে যাচ্ছি ভাঙ্গা গাড়ি চকচকে নতুন করার গ্যারেজে, মানে পার্লারে। পার্লারে যায় কইছে, আফা আমার এই জং ধরা থোবরাটারে যদি কোনো ভাবে ঠিকঠাক করে দিতে পারেন তাহলেই বুঝে নিব আপনার বিউটি ট্রেনিং জীবন একেবারে সার্থক। কারণ এই থোবরা যে ঠিক করতে পারে সে দুনিয়ার সব কিছু করতে পারে। তো পার্লারের আফায় তার সর্বোচ্চ ট্রেনিং আমার উপরে ঢাইলে দিয়ে যতটুকু পারছে আটা ময়দা সুজি দিয়ে আমার এই জং ধরা থোবরাটারে ঠিক করার মহা চেষ্টা চালিয়েছে। তো চেষ্টা করতে করতে ঠিক সে এইটুকু করতে সক্ষম হয়েছে। চেহারা পাতি সাইজ টাইজ করে যখন বাসায় এসেছি আমার জামাই দরজা খুলে দিয়ে তো অবাক, ও মা সে আমাকে চেনে না। বললে, ও আফা আপনি কেডা, এ বেটি কেডা? তারে বললাম, সাবধান, তুমি আমারে কখনো বেটি বলবা না, তুমি আমারে মহিলা বলবা না। কতদিন তোমাকে বলছি যে তুমি আমাকে মহিলা বলবা না। বলে যে কি বলবো, বলছি যে মেয়ে বলবা, মেয়ে, তরুণী তরুণী। এইদিকে আমার মিনি বেলচাটা লাল টুকটুকে শাড়ি পরে একেবারে বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তার দাদাই তো তাকে দেখে অনেক বেশি খুশি। আয় আয় এখানে তাড়াতাড়ি একটু ঢং করে পোজ মেরে নেই, কারণ বিয়ে বাড়ি যেতে যেতে এই শাড়ি তোর নাও থাকতে পারে। মোটামুটি রেডি হওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে অবশেষে বের হতে পেরেছি। তোমার কি রেডি হওয়া শেষ হয় না? আজকে কি যাব না? কোন সময় বের হব? এই কথাগুলো শুনতে শুনতে কানের অবস্থা খুবই খারাপ। গাড়িতে উঠেও শেষবারের মতো একটু চেক মেরে নিতেছি, আবার না গরমে আটা ময়দা সুজি গলে আসল চেহারা বের হয়ে যায়। আমার এক প্রিয় আপু আয়েশা সিদ্দিকা আপু, সে মাঝে মাঝে ভিডিওতে কমেন্ট করে আমাকে নাকি নায়িকা মৌসুমীর মতো দেখা যায়। আজকে কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আমাকে কি সত্যি নায়িকা মৌসুমীর মতো দেখা যায় কিনা। বিয়ে বাড়ি এসে দেখি পার্লার থেকে সাজুগুজু করে ননদিনী আমার ছবি তোলায় প্রচুর পরিমাণে ব্যস্ত। আর এই যে দেখো না কেমন খুশি, জামাই বাড়ি যাওয়ার জন্য একেবারে হাকুম হুকুম করতেছে। মানে এই বিয়েটা হচ্ছে উটসেরি তোর বিয়ে, এই সিস্টেমের বিয়ে, মানে 6 বার ভেঙে যাওয়া বিয়ে নতুন করে জোড়া লেগেছে আল্লাহর ইশারায়। আর আমার এই বিছুটি পাতা
কতক্ষণ পর্যন্ত চুপচাপই ছিল। এরপর থেকে তার আসল চেহারা বের করা শুরু করেছে। বিয়ে বাড়ির মানুষের পায়ের তলার যত ময়লা আছে সে নিজ দায়িত্বে তার কাপড় চোপড় দিয়ে সে মুছে দিবে প্রতিজ্ঞা করেছে। ওই যে বললাম না, ঠিকঠাক মতো কিছুই গুছানো না। ওই দিক দিয়ে ছেলের বাড়ির লোকজন এসে গেছে, এখন পর্যন্ত ফল টল কিছুই রেডি করা হয়নি। তো আমার এক বড় ননা সেগুলো বসে বসে রেডি করছিল, আর এইদিকে বউ একা একাই বের হয়ে গেছে। বড় কোনো আয়োজন করার একেবারে সময়ই পাওয়া যায়নি। মানে যে যার জায়গা থেকে যে যতটুকু দায়িত্ব নিয়ে বিয়ে বাড়ির কাজ করতে পেরেছে সে সেভাবেই দায়িত্ব নিয়ে কাজ করে বিয়েটা সম্পন্ন করাই দিছে। এখানেও আমার মিনি বালসা সবার আগে স্টেজে উঠে গেছে। তো হলুদের পর্বটা মেয়ের মাই প্রথমে শুরু করলো। এতদিন পর্যন্ত আমাকে জ্বালাইছিস, এখন অন্য বাড়িতে যে অন্যের জ্বালাই পুরে ছারখার করে দে। আমার ননদিনীকেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আসলে খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে। মুখের গেলেস মার্কা হাসি একেবারে যাচ্ছেই না। আর এইদিকে দেখেন, স্টেজ থেকে 100 বার উঠানামা করা একজন ক্লান্ত দর্শক মনে মনে ভাবতেছে আবার কোন সময় স্টেজে উঠে আবার কোন কুকামটা করা যায়। জোয়ান বৃদ্ধ বুড়া মোটামুটি 5000 মানুষের সিরিয়াল ঠেলে অবশেষে সুযোগ পেয়েছি ননদিনীকে একটু হলুদ দেওয়ার। আমারে দেখে আমার ননদ বলতেছে, ভাবি আর অত্যাচার সহ্য হচ্ছে না, কোনো কিছু খাবো না। মিষ্টি ফল খাইতে খাইতে একেবারে কর্মসারা হয়ে যাচ্ছে, তার থেকে বরং আমি তোমাদের খাওয়াই দিই। দে, এত যত্ন সহকারে যখন খাওয়াইতে চাচ্ছিস না করবো কি জন্য? বেশিক্ষণ স্টেজে থাকা আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ আমার মিনি বেলসার এর মধ্যে অলরেডি সব জিনিস থেকে একটু একটু করে চাইকে খাওয়া শুরু করে দিয়েছে। মানে সবই সে আইটে করে ফেলতেছে। বিয়ে করে জীবন কালাভুনা করার যে প্রাথমিক স্টেপ হলুদ মাখিয়ে ম্যারিনেশন, সেটা আমার ননদিনী শেষ করে এখন যাচ্ছি পাত্রকে ম্যারিনেট করতে। মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাওয়ার দূরত্ব হাঁটা পায়েরও না, গাড়িরও না। তো আমরা পিলপিলিতে চড়ে সবাই যাচ্ছি ছেলেকে ম্যারিনেট করতে। ছেলের কাছে বসেই নিজের পরিচয়টা দেওয়া শুরু করেছি। ভাই, তুই আমারে চিনিস? আমি একজন ব্লগার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এত বড় পরিচয় দেওয়ার পরেও থেকে সে আমারে চিনতেই পারে না, এটা কোনো কথা? এত বড় অপমান। পরে আমার আসল জন্ম পরিচয়টা দেওয়ার সাথে সাথে সে খপ করে চিনে ফেললো। আগে ভাগে চালাকি করে পরিচয় পর্বটা সেরে ফেলেছি, তা না হলে বিয়ের পরে যে সালাম করে পরিচয় হওয়ার ব্যাপারটা ও ঝামেলায় কেনা যায়। কেউ পরিচয় করে দেওয়ার জন্য ডাকলে আমি কয়ে দেবার নেই, তার সাথে আমার আগেই পরিচয় হয়ে গেছে। আর এই যে আমার বিছুটি পাতা, তার কথা আর কি বলবো, সে যে জায়গায় যায় বিশাল বড় বড় গল্প জুড়ে নেয়। কার বাড়িতে হাসির অসুখ, কার বাড়িতে মুরগির অসুখ, কার গরু হাঁচি দিয়েছে, কার ছাগলের কয়টা বাচ্চা হয়েছে, সব তার খবর নেওয়া শেষ। হলুদ দিতে দিতে এমন জোরে বৃষ্টি, একবারে চারপাশে কাদা কাদা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া কোনো কিছুর ভিডিও করতে পারিনি। কিভাবে ভিডিও করবে মানুষ? শাড়ি তো কাঁচা দেওয়ার জো হয়ে গেছে। এমনিতে তার খাবারের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, খাবার না খেলেই তার জন্য ভালো। কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে বারবার বিরিয়ানির গ্রান নাকি তার নাকে এসে তার প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। আর ঠিক যেই মুহূর্তে খাবার দিবে তার ঠিক আগের মুহূর্তে এক প্যাকেট চিপস খেয়ে খাওয়ার কাম সারা করে দিয়েছে। সকাল থেকে শুরু করে সপ্তম, অষ্টম, নবম, দশম সারি মেনটেন করে একবারে বিশাল বড় বড় মহাবিশ্বযুদ্ধ শেষ করে একজন ক্লান্ত সৈনিক বাবার কোলে অবশেষে ঘুমিয়ে পড়েছে। সাব্বাস, সারাদিন কি সার্ভিসটাই না দিলি। মেয়ের বাড়ির সবার পায়ের ময়লা তো শাড়ি দিয়ে সে মুছে দিয়েছে নিজ দায়িত্বে। আর একটু সময় ভালো মতো পাইলে ছেলের বাড়িতে যে বৃষ্টির পর কাদা হয়েছে না, সেগুলোও সে শাড়ি দিয়ে সুন্দর করে নিজ দায়িত্বে মুছে দিয়ে আসতে পারতো। মেয়ের বাড়িতে ফিরে এসে দেখি সিনেমা যে জায়গায় রেখে গিয়েছিলাম সেখানে পজ হয়ে আছে। মানে ছবি তোলার সেশন যেন শেষই হচ্ছে না। নানার বাড়ি, দাদার বাড়ি, ফুবুর বাড়ি, মানে সমস্ত আত্মীয় স্বজন একের পর এক স্টেজে উঠতেছে, নামতেছে, ছবি তুলতেছে, ছবি তুলতেছে, ছবি তুলতেছে। তো সব শেষে যেটা বুঝতে পারলাম, বিয়ে বাড়িতে ছবি তোলা ছাড়া আর মুখ্য কর্ম আর কোনোটাই নেই। মানে আমরা এখানে যে যারাই এসেছি সবাই এসেছি শুধুমাত্র একটা ছবি তোলার জন্য। আর এইদিকে আমার বিছুটি পাতা সবার চোখের আড়ালে গিয়ে গিয়ে একটু
একটু একটু করে কেক খেয়ে খেয়ে কেকটারে একদম দফা রফা করে ফেলেছে। তারে কোনোভাবে থামানোই যাচ্ছে না। অবস্থা খুবই বেগতিক দেখে তার বাবা অবশেষে স্টেজ থেকে তাকে টাইনে হিঁচড়ে নামানোর চেষ্টা করতেছে। মানে মান সম্মান যেটুকু ছিল সেটুকু সব ঘরের ভেতরেই ছিল, আর কোনো কিছু অবশিষ্ট নাই। তো বাকি কেলেঙ্কারি আর দেখাতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।